পৃষ্ঠা 20। প্রশ্ন: বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তাঁর কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস। কবি প্রতিভার পরিচয়: কবি কাশিরাম ছিলেন সুপণ্ডিত। তিনি সংস্কৃত মহাভারতের আক্ষরিক অনুবাদ করেননি, সুনির্বাচিত অংশের ভাবানুবাদ করেছেন। মহাভারতীয় কাহিনী কবি সরস ভঙ্গিতে স্বচ্ছন্দ ভাষায় পরিবেশন করেছেন। প্রথম 4টি পর্বের স্থানে কবি দু একটি স্বকল্পিত আখ্যান যোগ করেছেন, তবে মূল মহাভারতের তত্ত্ব ও নীতিকথা অবিকল অনুবাদ করেছেন। তার বর্ণনা ভঙ্গি বেশ গতিশীল, তবে চৈতন্যোত্তর যুগের প্রভাবে কবি মাঝে মাঝে তৎসম শব্দ বহুল পরিমাণে প্রয়োগ করেছেন, তাই ভাষারীতি এসব জায়গায় আড়ষ্ট হয়ে পড়েছে। লোকে বলে, যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতে যা নেই এমন কোনো বস্তু ভারতবর্ষে নেই। মহাভারতের গল্পকাহিনী, নীতি উপদেশ ভারতবর্ষে লোকশিক্ষার প্রধান সম্বল। ভারতবর্ষের নরনারীর প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার ক্ষুধা যুগ যুগ ধরে মেটাচ্ছে মহাভারত। কাশিরাম দাস এই বিশাল কাব্যকে অনুবাদ করে বাঙালি জাতির কাছে শ্রদ্ধার পাত্র হয়ে রয়েছেন। মহাভারতের সংস্কৃত শ্লোককে তিনি অনায়াস ভঙ্গিতে বাংলা পয়ার ও ত্রিপদী ছন্দে রূপান্তরিত করেছেন। তার ভাষায় শব্দ ও অলঙ্কার এতই সংস্কৃত ঘেঁষা যে সংস্কৃত ভাষা সাহিত্যে তার পাণ্ডিত্য সম্বন্ধে সন্দেহ করা চলে না। সুতরাং যাঁরা বলেন যে কাশিরাম সংস্কৃত জানতেন না, কথকদের মুখ থেকে মহাভারতের কাহিনী শুনে বাংলায় ভারত পাঁচালী রচনা করেছিলেন, তাঁদের মত গ্রহণযোগ্য নয়। একথা সত্য যে কৃত্তিবাসী রামায়ণের মতো গ্রামীণ সরল কাশিরামের সারল্য কাশিরামের মহাভারতে নেই। কৃত্তিবাসী রামায়ণে বাঙালি জীবনে ও সমাজে যেমন অন্তরঙ্গ পারিবারিক পরিচয় পাওয়া যায়, মহাভারতে তেমন পাওয়া যায় না। সংস্কৃত মহাভারতের গুরুভার সামাজিক ও ধর্মীয় তত্ত্বকথা, পৃষ্ঠা 21, যতদূর সম্ভব বাংলা সরল বাংলায় তিনি প্রকাশ করেছেন। বৈষ্ণবীয় হৃদয় নিয়ে কাশিরাম মহাভারত রচনা করায় ভক্তিভাবের প্রভাব ধরা পড়েছে। চরিত্র চিত্রণে, কৌতুক রস সৃষ্টিতে কবি নৈপুণ্যের প্রদর্শন করেছেন। ধ্বনি, পর্ব ও ছন্দময়তা ধরা পড়েছে। উদ্ধৃতি: পর্বত নড়িতে কোথা বায়ুর শকতি, না পারিল চলিবারে ভীম মহামতি। উদ্ধৃতি শেষ। উপমা প্রয়োগেও কবি যথেষ্ট কবিত্বের পরিচয় দিয়েছেন, যেমন: শিয়র করিয়া পূর্বে পড়িল সে বীর, আকাশ হইতে যে খসিল মিহির। এখানে বিরুদ্ধ পক্ষে জয়ের উল্লাস ছাপিয়ে কৌরব শিবিরে সূর্যাস্তের বিষণ্ণ কালো ছায়া কিভাবে নেমে এসেছে, সেই ভাবটি যেন ইঙ্গিতে ব্যক্ত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কবি মহাভারতের পৌরাণিক পরিমণ্ডল সৃষ্টি করতে সফল হয়েছেন, তবে মহাভারতের রাজনৈতিক মতাদর্শ ও দার্শনিক তত্ত্ব সর্বজনবোধ্য হবে না বলেই তা সুকৌশলে অনুক্ত রেখেছেন। পরিশেষে আমরা বলতে পারি যে কাশিদাসী মহাভারত বাঙালির কাছে কালোজয়ী সাহিত্য। এটি বাঙালির জীবন গীতা। বাঙালি গৃহে কৃত্তিবাসী রামায়ণের মতো এর সমান কদর। কবি কাশিরাম দাসও চিরকাল বাঙালি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার পাত্র। তাই মধু কবি বলেছেন, সেই রূপে ভাষাপথ খননী সবলে, ভারত রসের স্রোত আনিয়াছ তুমি, জুড়াতে গৌড়ের তৃষা সে বিমল জলে, নারীবে শোধিতে ধার কভু গৌড়ভূমে। আর বাঙালি জাতিকে মহাভারতের অমৃতবাণী দান করার জন্য মধু কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও আজ বলতে পারি, হে কাশী কবিশ তুমি, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান। প্রশ্ন: বিদ্যাপতির কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। উত্তর: চৈতন্য পূর্ব যুগের শ্রেষ্ঠ দুজন কবি হলেন চণ্ডীদাস ও বিদ্যাপতি।
এই দুজন কবির মধ্যে রাজসভার কবি বিদ্যাপতি সাহিত্য গুণ ও পাণ্ডিত্যে যে শ্রেষ্ঠ আসন দখল করে রেখেছেন তা সকল পণ্ডিতই স্বীকার করেন। বিদ্যাপতি ব্রজবুলি নামক এক কৃত্রিম ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলি রচনা করেছিলেন। পৃষ্ঠা 22। বিদ্যাপতির কবি প্রতিভা। রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী সাহিত্য রচনা করে বিদ্যাপতি বাঙালির হৃদ সমুদ্রে জোয়ার আনলেও আদতে তিনি ছিলেন সংস্কৃত শাস্ত্রজ্ঞানে সুপণ্ডিত। তার সংস্কৃত ভাষায় রচিত কীর্তিলতা, কীর্তি পতাকা, দায় বাক্যাবলী ও দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থগুলি বিশেষ উল্লেখযোগ্য। বাংলাদেশে তাঁর রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনীর বিধি অনুসারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বিদ্যাপতির প্রধান পরিচয় তাঁর রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী। শৈব পদ রচনা করেও তিনি বেশ খ্যাতি অর্জন করেছিলেন। তিনি রাধাকৃষ্ণের দিব্য প্রণয়লীলা অবলম্বন করে বহু সুখপাঠ্য বিচ্ছিন্ন পদ রচনা করেন। তিনি যেহেতু বৈষ্ণব ছিলেন না, সেই হেতু তিনি রাধাকৃষ্ণকে প্রণয় পিপাসু মানব মানবী রূপে উপস্থাপিত করেছেন। তার বৈষ্ণব পদাবলী পূর্বরাগ থেকে বিরহ পর্যন্ত বিবিধ পর্যায়ে বিন্যস্ত। ফলে কবি রচিত পদাবলীতে রাধাকৃষ্ণের প্রণয় জীবন একটি সুস্পষ্ট ধারাবাহিকতা লাভ করেছে। বিদ্যাপতি পূর্বরাগ, অভিসার, মাথুর ও মিলনের পদে কবি প্রতিভার উৎকর্ষের পরিচয় দিয়েছেন। কবি ছিলেন বয়ঃসন্ধির প্রেম মনস্তত্ত্বের দক্ষ রূপকার। বিশেষত শ্রীমতী রাধিকার কিশোরী জীবনের দৈহিক সৌন্দর্য ও প্রেম বাসনার বিচিত্র গতি প্রকৃতি রূপায়ণে কবি অতুলনীয় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। তাঁর অঙ্কিত শ্রী রাধা চরিত্র প্রণয়কলা পটীয়সী এক চঞ্চলা কিশোরী, যেখানে চণ্ডীদাসের গভীরতা এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কোনো তাত্ত্বিক তাৎপর্য নেই। তাই বিদ্যাপতির পদসমূহ উপভোগ্য মানবীয় রসে মণ্ডিত। বিদ্যাপতি রাজসভার কবি, সভাসদদের মনোরঞ্জনের উদ্দেশ্যে তিনি পদ রচনা করেছিলেন বলে তাতে ভোগ সুখের উল্লাস বেশি। তার কবিতায় লৌকিক সংসারের প্রণয়াসক্ত মানব মানবীর মিলন বিরহের মর্মস্পর্শী আকুতি ফুটে উঠেছে। বিদ্যাপতির পূর্বরাগের রাধিকা বৃন্দাবনের রাধা নন, সাধারণ মানবী। বিদ্যাপতির পদাবলীতে বারবার এসে পড়ে পূর্ববর্তী কবি জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব। তাই অনেকে বিদ্যাপতিকে দ্বিতীয় জয়দেব আখ্যায় ভূষিত করেন। জয়দেবের রাধার সঙ্গে বিদ্যাপতির রাধার চরিত্রগত বেশ সাদৃশ্য দেখা যায়। বিদ্যাপতি হলেন বিরহ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। প্রার্থনা পর্যায়ের পদেও বিদ্যাপতি শ্রেষ্ঠ। বিদ্যাপতি আজও বিখ্যাত হয়ে আছে। শ্রী চৈতন্যদেব পর্যন্ত বিদ্যাপতির এইসব পদ পাঠে আনন্দ অনুভব করতেন। বিদ্যাপতি বাঙালি বৈষ্ণব সমাজে শ্রদ্ধার আসন লাভ করেন। তাছাড়া বিদ্যাপতির পদে রাধাকৃষ্ণকে অবলম্বন করে যে প্রেম ও ভক্তির তন্ময়তা প্রকাশ পেয়েছে তা পরবর্তীকালে বৈষ্ণব ধর্মের অনুমোদন লাভ করেছে। এখানেই মৈথিল কোকিল বিদ্যাপতির কৃতিত্ব। আচার্য দীনেশচন্দ্র সেন মহাশয় যথার্থই মন্তব্য করেছেন, আমরা মিথিলার অধিবাসী বিদ্যাপতিকে কুর্তা পাজামা ছাড়াইয়া ধুতি চাদর পরাইয়াছি। পৃষ্ঠা 23। প্রশ্ন: পদাবলী চণ্ডীদাসের কবিকৃতির মূল্যায়ন করো, অথবা চণ্ডীদাসের পদাবলী ও কবি প্রতিভা সম্পর্কে একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। উত্তর: বাংলা ও বাঙালির প্রিয়তম কবি চণ্ডীদাস। ভক্তি ও ভালোবাসায় মিশ্রিত চণ্ডীদাসের পদাবলী বৈষ্ণবের কাছে অহরাত্র উচ্চারিত মন্ত্রের মতো। তিনি শুধু কবি ছিলেন না, ছিলেন ভাব তন্ময় আত্মবিস্মৃত পূজারী। এজন্যই তিনি সহজ ভাষায় সহজ ভাবের কবি। কবির আবির্ভাবকাল চতুর্দশ শতাব্দীর উত্তর পর্বে অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথমে। তবে সবটাই অনুমান সর্বস্ব, আর কল্পনা সূত্র ধরেই কবিকে কেন্দ্র করে কাহিনী, বহু কথা পল্লবিত। এখন কেবলমাত্র সৃষ্টির মধ্যেই স্রষ্টাকে বুঝে নেওয়া যায়। চৈতন্যপূর্ব প্রেম সাধক। চণ্ডীদাসের ভণিতায় প্রচলিত পদসমূহ হতে চৈতন্যপূর্ব পর্বের কবির রচনা স্পষ্টভাবে চিহ্নিত করা অসম্ভব। কবি প্রাণের আনন্দে, নিবিড় আবেগে, প্রেম ও তাপসের নিষ্ঠা
ও জগৎপ্রেমিক কবির বিস্ময়বোধ সহযোগে পদসমূহ রচনা করেছেন। রাধা ও কৃষ্ণের প্রেম জীবনের সূত্র অবলম্বন করেও চণ্ডীদাস প্রেমকে রাধাকৃষ্ণের ক্রমস্ফুট স্তর পরম্পরায় বিধৃত করতে আগ্রহী ছিলেন না। তখন বিরহ, অভিসার, প্রেম বৈচিত্র্য, মাথুর ইত্যাদি ক্রমবিন্যাস ছিল না। চণ্ডীদাসের পদসমূহ যথাযথভাবে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ও উজ্জ্বল নীলমণি নির্দেশিত পর্যায়ক্রমে বিভক্ত করা যায় না। কবি প্রথমাবধি প্রেম সর্বস্ব। তিনি আপনার হৃদয়বন্দী প্রেম ও ভাবের সঙ্গে সর্বদাই একান্ত। চণ্ডীদাসের প্রেম নিকষিত হেম, কবি প্রেম পূজারী, প্রেম তাপস। পূর্ণ মিলনের মুহূর্তেও বিচ্ছেদ বেদনাতুর। তবু চণ্ডীদাসের পরম আশ্রয় এই প্রেম। তিনি বাংলা আধুনিক কবির মতো বলতে পারেন, যত সে কাঁদায় তত বুকে বাঁধি, তত তারে ভালোবাসি। প্রকৃতপক্ষে চণ্ডীদাসের প্রেম বিশুদ্ধতম বেদনার সঙ্গে একাত্ম, অথচ গভীর এবং ঐকান্তিক। চণ্ডীদাসের রাধা চরিত্র। বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাস আপন বৃত্তে পূর্ণ। তিনি হৃদয়ের কবি, হৃদয়বান কবি। অনুভবের নিখাত সুরে তাঁর কবিতা বাঁধা। তিনি রাধিকার চিত্তময়ী রূপাঙ্কনে সর্বোত্তম। যুক্তি নয়, তর্ক নয়, প্রেমের সঞ্চারকে অনুভব করা যায় মাত্র। চণ্ডীদাসের রাধিকা প্রথমাবধি কৃষ্ণপ্রেমে আত্মবিহ্বলা। পূর্বরাগময়ী শ্রীমতী কৃষ্ণ নাম মাত্র শ্রবণে আত্মহারা। সমস্ত অন্তরে অজানা বেদনায় বিবশ রাধিকার অবস্থা। সদাই চঞ্চল বসন অঞ্চল সংবরণ নাহি করে। পৃষ্ঠা 24। এবং বিরতি আহারে রাঙা বাস পরে যে মতো যোগিনী পাড়া। রাধিকা বলেছেন, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। পূর্বরাগ পর্ব থেকে রাধা প্রেমে একান্ত ভাব ও বিহ্বলতা স্পষ্ট। প্রেম এখানে সাধকের সাধনার সম্পদ। চণ্ডীদাসের পদাবলীর কেন্দ্রীয় সুর আক্ষেপানুরাগের। রাধিকার কুলশীল জাতি মান তুচ্ছ করে কৃষ্ণগত প্রাণা, সর্বত্রই বেদনা। অভিসার পর্বে রাধা বলেছেন, এ ঘোর রজনী মেঘেরও ঘটা, কেমনে আইল বাটে, আঙিনার মাঝে বধূয়া ভিজিছে, দেখিয়া পরাণ ফাটে। চণ্ডীদাসের পদাবলীতে রাধিকা প্রথমাবধি বেদনাবতী। সুতরাং মাথুর পর্বে পৃথক বেদনার অবকাশ সীমিত। নিবেদন অংশে শ্রীমতী আপনাকে নিঃশেষে সমর্পণ করেছেন। প্রেমচিত্র অঙ্কন। চণ্ডীদাসের কবিতার হৃদয় প্রধান। এখানে সচেতন রূপসৃষ্টি নেই। সহজিয়ার সৌন্দর্য, স্বভাব সৌন্দর্যের পৃথিবী কবি কল্পনা করেছেন। কবি চণ্ডীদাসের নায়িকা বেদনার অগ্নিবলয়ে স্থাপিত। কবি যখন তাঁর অমৃতময় পদ রচনা করেছিলেন, তখন বাংলার সমাজে রমণীর পক্ষে প্রেম ছিল নিষিদ্ধ। তাদের ঘর হইতে আঙিনা বিদেশ। প্রেম প্রকাশের উপায় ছিল না। রাধিকা মনে করেন, কানুর পীড়িতি কহিতে শুনিতে পাঁজর ফুটিয়া উঠে, শঙ্খ বণিকের করাত যেমন আসিতে যাইতে কাটে। শ্রী রাধাকে আশ্রয় করে কবি চণ্ডীদাস বাংলার নারী সমাজের অব্যক্ত বেদনার বাণী রূপ নির্মাণ করেছেন। সে সময় সমাজের মধ্যে সত্য প্রেমের, সাধনদীপ্ত বেদনাময় প্রেমের স্বর্গীয় সুষমা প্রয়োজন ছিল। সর্বত্র চারি, সর্ববন্ধন অতিশায়ী, অথচ সমাজে সংসারে বাহুবন্ধনে আবদ্ধ হৃদয়ের প্রেমার্তির নাম চণ্ডীদাসের কবিতা। মানুষের কবি। চণ্ডীদাসের পদাবলী উপলব্ধির বস্তু, বিচারের নয়। রবি ঠাকুর বলেছেন, কঠোর ব্রত সাধনা স্বরূপ প্রেম সাধনা করাই চণ্ডীদাসের ভাব। সে ভাব তাহার সময়কার লোকের মনোভাব নহে, সে ভাব এখনকার সময়ের ভাবও নহে, সে ভাবের কাল ভবিষ্যতে আসবে। মানুষ আর মানুষের চিরন্তন প্রেমের কবি চণ্ডীদাস। তিনি ঘোষণা করে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাংলা পদাবলী সাহিত্যে কবি চণ্ডীদাস ছিলেন গ্রাম বাংলার কবি। সহজ সুরে গভীর কথা প্রকাশে অতুলনীয়। বাসুলী দেবীর মন্দিরে আত্মভাবে বিভোর হয়ে পদ রচনা করেছেন। পৃষ্ঠা 25।
কবির অনুভবে সমস্ত জগৎ প্রেমময়। পরম প্রেমময়ী রাধিকা কৃষ্ণ প্রেমে বাউরি, বয়াকার রস্য রয় দীর্ঘই। চণ্ডীদাসের পদ হৃদয়কে আলোড়িত করে, আকুল করে, তার প্রেম বেদনা রঙে রাঙানো। বিদ্যাপতির পদাবলীও নিটোল মুক্তোর মতো। প্রেম সেখানে পরিচিত বাস্তবের সরণিতে পদচিহ্ন রেখে যায়। বিদ্যাপতি রাধিকার বালিকা বয়স থেকে ক্রমবিকাশের প্রতিটি স্তর নিপুণ শিল্পীর ন্যায় অপূর্ব আলংকারিক ভাষায় প্রকাশ করেছেন। কারণ তিনি প্রেম ও সৌন্দর্য সম্ভোগের কবি। এখানে চণ্ডীদাস ও বিদ্যাপতির পার্থক্য। বিদ্যাপতির কাব্য রাজকণ্ঠের মণিমালা, আর চণ্ডীদাসের কাব্য রুদ্রাক্ষমালা। বিরহ অংশে বিদ্যাপতি গভীর, আর চণ্ডীদাসকে গভীরতার সীমায় ধরা যায় না। প্রকাশ কলা সৌষ্ঠবে বিদ্যাপতি সমগ্র মধ্যযুগের সর্বোত্তম কবি, আর প্রাণের আবেগের অভাবিত আলোড়নে চণ্ডীদাস সর্বকালের শ্রেষ্ঠ কবি। আধুনিক কবিকেও বলতে হয়, কোট, এখনো কাঁদিছে রাধা হৃদয় কুটিরে, আনকোট। পরবর্তীকালের কবি জ্ঞানদাসের মধ্যে চণ্ডীদাসের প্রভাব সর্বাধিক হয়েছে। প্রশ্ন: বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার বিচার করো। উত্তর: বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস সম্ভবত 1537 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা চিরঞ্জীব, মাতা সুনন্দা, মাতামহ সঙ্গীত দামোদর, গ্রন্থ প্রণেতা দামোদর। জ্ঞানদাসকে যেমন চণ্ডীদাসের ভাবশিষ্য বলে প্রচার করা যায়, তেমনি গোবিন্দ দাসকেও বিদ্যাপতির ভাবশিষ্য বলে পরিচালিত করবার প্রথা বহুকাল প্রচলিত আছে। দীর্ঘকাল পূর্বে কবি বল্লভ দাস এ বিষয়ে লিখে গেছেন। ব্রজের মধুর লীলা যা শুনি দরবে শিলা, গাইলেন কবি বিদ্যাপতি। তাহা হইতে নহে নুন, গোবিন্দের কবিত্ব গুণ, গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। কবি বিদ্যাপতির পদের সঙ্গে গোবিন্দ দাসের পদের ভাব সাদৃশ্য এবং রূপ সাদৃশ্য লক্ষ্য করে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যায় ভূষিত করেছেন। এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে বাংলাদেশে আরেকজন বিদ্যাপতি উপাধিধারী কবিও বর্তমান ছিলেন। তিনি শ্রীখণ্ডের কবিরঞ্জন বিদ্যাপতি। কখনো কখনো তাঁকে ছোট বিদ্যাপতি বলে অভিহিত করা হয়। যা হোক, গোবিন্দ দাস যে সজ্ঞানে এই বিদ্যাপতির পদাঙ্ক অনুসরণ করেছিলেন তার কয়েকটা সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। পদামৃত সমুদ্রর সংকলয়িতা রাধামোহন বিদ্যাপতির অসম্পূর্ণ পদগুলোকে সম্পূর্ণ করে তাকে যুগ্ম ভণিতা ব্যবহার করেছেন। কিন্তু ডক্টর সুকুমার সেন এই অনুমানের যুক্তিযুক্ততায় সন্তুষ্ট না হয়ে বরং অনুমান করেন যে, পৃষ্ঠা 26, গোবিন্দ দাস কতগুলো পদ বিদ্যাপতির পদের প্রত্যুত্তর স্বরূপ রচনা করিয়াছিলেন এবং সেই পদগুলিতে তিনি বিদ্যাপতির নাম করিয়া গিয়াছেন। অপর কেহ কেহ অনুমান করেন যে গোবিন্দ দাস বিদ্যাপতির ত্রিচরণ পদের চতুর্থ পদ পূরণ করেছেন। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, গোবিন্দ দাস রসপুর। গোবিন্দ দাসের ভণিতাযুক্ত বহু ব্রজবুলি এবং বাংলা পদের সন্ধান পাওয়া যায়। মধ্যে ব্রজবুলি ভাষায় রচিত পদগুলোতেই গোবিন্দ দাস কবিরাজের রচনা বলে গ্রহণ করা হয়। বাংলা ভাষায় রচিত পদগুলো গোবিন্দ দাস চক্রবর্তীর রচনা এরূপ অনুমান বিজ্ঞান ভিত্তিক না হলেও এছাড়া গত্যন্তর নেই। এই অনুমানের ভিত্তিতেই গোবিন্দ দাসের পদগুলো বিচার করে সাহিত্য সমালোচকগণ গোবিন্দ দাস কবিরাজকে চৈতন্যোত্তর যুগের শ্রেষ্ঠ কবির মর্যাদা দান করে থাকেন। গোবিন্দ দাস ব্রজবুলি ভাষায় যে সকল পদ রচনা করেছেন তাদের ভাষা অবিমিশ্র ব্রজবুলি। অন্য অনেকের মতো তিনি বাংলা ভাষার মিশ্রণ ঘটাননি। তদ্ভব শব্দও তিনি কম ব্যবহার করেছেন। অধিকাংশ শব্দই তৎসম বা অর্ধ তৎসম। কবিতার আঙ্গিকে তা বহিরঙ্গের দিক থেকে বিচার করলে দেখা যাবে সমালোচকগণ কবিকে বৃথাই শ্রেষ্ঠ কবির মর্যাদা দান করেননি। ভাষায়, ছন্দে ও অলঙ্কারে গোবিন্দ দাস অপ্রতিদ্বন্দ্বী। ভাষার স্থাপত্য শিল্পী গোবিন্দ দাসের দক্ষতা অনুপম।
পদের লালিত্য, ছন্দের ঝঙ্কার ও অলঙ্কারের সুষ্ঠু প্রয়োগে বিদ্যাপতি শিষ্য গোবিন্দ দাস স্বীয় গুরুরই উত্তরসূরি। তাঁর রচনার প্রধান যে গুণ শ্রুতি মাধুর্য, তা কবি নিজেও উল্লেখ করেছেন। রসনা রোচন শ্রবণ বিলাস, রচ ই রুচির পদ গোবিন্দ দাস। গোবিন্দ দাসের পদ বিচার করে ডক্টর সেন মন্তব্য করেছেন, ইহার লেখায় ছন্দের বৈচিত্র্য যথেষ্ট আছে। অনুপ্রাসের ও উপমা রূপকাদির অর্থালঙ্কারের প্রয়োগ কবিরাজের মতো আর কোনো পদকর্তাই করিতে পারেন নাই। শব্দের ঝঙ্কারে এবং পদের লালিত্যে গোবিন্দ দাস কবিরাজের গীতিকবিতাগুলি বাংলা সাহিত্যে অপ্রতিদ্বন্দ্বী। গোবিন্দ দাস সৌন্দর্য ধরনের পদ রচনাতেই বিশেষ আগ্রহ এবং অধিকার বোধের পরিচয় দিয়েছেন। এই বিষয়ে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর অভিমত উল্লেখযোগ্য। সংযম বুদ্ধি ফলে গোবিন্দ দাসের কাব্যে যে পদ যেমন কুঁদে তৈরি, কুঁদে যেন নির্মাণ। প্রতিভার আলোড়ন ক্ষণে অর্ধবাহ্য দশায় আত্মসংগীতের বিলয় মুহূর্তে প্রেরণার হাত ধরে কবি তাঁর কাব্য সৃষ্টি করেননি। তাঁর কবি ভাবনা কাব্যের সবকটি প্রয়োজনীয় বস্তুর সমাবেশ করে অপরিসীম রসবোধ ও তীব্র শিল্প দৃষ্টি সহায়ে একটির পর একটি পদ রচনা করে গিয়েছেন। পৃষ্ঠা 27। ফলে কাব্যের রূপ সম্পূর্ণতা থাকে বলে সেই ফিনিশের অসৌকর্য কোথাও ঘটেনি। গোবিন্দ দাসের সৌন্দর্যপ্রীতি ছিল অসাধারণ। তাঁর রাধিকাকে তিনি তিল তিল সৌন্দর্যের সমাহারে তিলোত্তমা করে তুলেছেন। এ রাধা যেন মর্তলোকের কোনো নারী নয়, গোবিন্দ দাসের কাব্য সাধনার মূলে যে রূপাসক্তি, তারই জন্য তিনি কখনো রূপের প্রতি যত্নহীন হতে পারেননি। ভাষা ও ছন্দ অলঙ্কারের বাইরে গোবিন্দ দাসের রচনার আর একটা বড় গুণ সঙ্গীতময়তা। গোবিন্দ দাসের রচনার আরও একটি বিশেষ গুণ নাটকীয়তা ও চিত্রধর্মিতা। বিভিন্ন পর্যায়ে যে সমস্ত পদে গোবিন্দ দাসের কৃতিত্ব সন্দেহাতীত, সেই সমস্ত পদেই এই দুটি গুণের কোনো একটার উপস্থিতি অবশ্যই লক্ষ্য করা যায়। কখনো কখনো এদের যুগপৎ উপস্থিতি কাব্য সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। এই সমস্ত গুণাবলীর কারণে গোবিন্দ দাসের পদগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ বলেই বিবেচিত হয়ে থাকে এবং সর্বকালের বাঙালি কবিদের মধ্যে গোবিন্দ দাসের স্থান উচ্চেই অবস্থিত। গোবিন্দ দাস মহাপ্রভুর দর্শন লাভ থেকে বঞ্চিত ছিলেন বলে ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, গোবিন্দ দাস রহু দূর। সম্ভবত এই ক্ষোভ দূর করবার জন্যই তিনি সমগ্র অন্তর দিয়ে গৌরাঙ্গ স্বরূপকে উপলব্ধি করতে চেষ্টা করেছিলেন এবং তারই প্রত্যক্ষ ফল গৌরচন্দ্রিকার পদগুলো। গৌরচন্দ্রিকা পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য। রাধা ভাবোদ্যুতি সুবলিত তনু, মহাপ্রভুর এমন জীবন্ত বিগ্রহ অপর কোনো পদকর্তার রচনাতেই চোখে পড়ে না। অভিনব হেম কল্পতরু সঞ্চরু, সুরধ্বনি তীরে উজোর। মহাপ্রভুর মহাপ্রয়াণের পর বাংলাদেশে যে চৈতন্য চেতনা বিলুপ্ত হতে বসেছিল, বৃন্দাবনের স্বরগোস্বামীর প্রেরণায় শ্রীনিবাস আচার্য তাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করেছিলেন। আচার্যদেবের শিষ্য গোবিন্দ দাস ভক্তিনম্র চিত্তে চৈতন্যদেবের সেই মূর্তিকে অধিষ্ঠিত করে দিলেন। গোবিন্দ দাসের রূপানুরাগের পদগুলোতে যে শিল্প চাতুর্যের গভীর আন্তরিকতার পরিচয় পাওয়া যায় তা অতুলনীয়। কবি তাঁর উপাস্য দেবতাকে অন্তরে ঠাঁই দিয়েছেন, তাতে আত্মলীন হয়েছেন, কিন্তু কখনো আত্মহারা হননি। এখানেই তাঁর বৈশিষ্ট্য। গোবিন্দ দাস ধীর এবং প্রশান্ত। চণ্ডীদাস এবং জ্ঞান দাসের মতো তিনি এত আবেগোচ্ছল হয়ে আত্মবিস্মৃতি ঘটাননি। গোবিন্দ দাস সচেতন শিল্পী, তাই শিল্প সৃষ্টির তৎপরতা তিনি দেখাতে পারেননি প্রাণ সৃষ্টিতে। পৃষ্ঠা 28। গোবিন্দ দাস সর্বাধিক কৃতিত্বের পরিচয় দান করেছেন অভিসারের পদগুলিতে। এখানে তিনি শুধু শ্রেষ্ঠই নন, রাজাধিরাজের উন্নত মহিমায় বিরাজ করছেন, অপর কবিরা তা থেকে শত যোজন দূরে। পৃষ্ঠা 28। অলঙ্কার শাস্ত্রে অষ্টবিধ অভিসারের কথা উল্লেখ করা হয়। কবি স্বকৃত রচনায় তার প্রতিটির পরিচয় দান করেছেন।
এই পদগুলোর ভেতরে বাইরে সব দিকের বিচারেই শ্রেষ্ঠত্বের মর্যাদা আসীন। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জরি চিরহি ঝাঁপি, গাগরি বাড়ি চারি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। কবিতাটিতে রাধিকার কৃচ্ছ সাধন প্রচেষ্টার মর্মান্তিক অভিজ্ঞতা যেন অক্ষরে অক্ষরে খরিত হচ্ছে। মন্দির বাহির কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট। পদটিতে রাধিকার অভিসারের যে চিত্র অঙ্কিত হয়েছে তা থেকে সাজুজ্য লাভ আগ্রহী ভক্ত হৃদয়ের আকুতি রূপায়িত হয়ে উঠেছে। বৈষ্ণব পদরচনার বিভিন্ন দিকে গোবিন্দ দাসের অসাধারণ কৃতিত্বের পরিচয় পাওয়া গেলেও কোনো কোনো ক্ষেত্রে তিনি আবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এদের মধ্যে আছে বিরহ ও প্রেম বৈচিত্র্য। প্রেম বৈচিত্র্যের পদে তিনি রূপ গোস্বামীর নির্দেশের বাইরে কোনো স্বকীয়তা প্রদর্শনে সমর্থ হননি। বিরহের পর্যায়েও গোবিন্দ দাস আপেক্ষিকভাবে ব্যর্থ। তার অতিশয় অলঙ্কার প্রিয়তাই বিরহের বেদনা উদ্ঘাটনে ব্যর্থতার অন্যতম কারণ। প্রশ্ন: ভারতচন্দ্রের কাব্যকে রবীন্দ্রনাথ বলেছেন রাজকণ্ঠের মণিমালা। কবির কাব্য প্রতিভার আলোচনা প্রসঙ্গে যথার্থ বিচার করো। উত্তর: ভারতচন্দ্র রাজসভার কবি। রাজসভা একই সঙ্গে ভোগ বিলাসের কেন্দ্র, শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। সেখানে ঝাড়বাতির উজ্জ্বল আলোয় নদীর দেহ ভঙ্গিমা, নৃত্যের তালে যৌবনের জয়গান গায়। আবার শিক্ষিত ব্যক্তিদের মার্জিত কণ্ঠ পণ্ডিতি তর্ক বাঁধায়, মননশীল আলোচনায় মগ্ন হয়। অষ্টাদশ শতাব্দীর কৃষ্ণনগরের রাজসভার চারিত্রিক লক্ষণও এর ব্যতিক্রম ছিল না। এই কাব্যে রয়েছে রাজস্তুতি মেশানো ভোগবাদী সৌন্দর্য চেতনা, হাস্যরসের মনোরঞ্জনকারী উপাদান, মননশীল মার্জিত নাগরিক ভাষা ও শব্দ ছন্দ অলঙ্কারের মণ্ডল কলা নৈপুণ্য। পৃষ্ঠা 29। অন্নদামঙ্গল সাধারণ মঙ্গল কাব্য রচনার অনুপ্রেরণা নিয়ে রচিত নয়। মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে মঙ্গল কাব্যের বাহ্যিক আবরণে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের রাজ্যলাভ প্রসঙ্গে রাজবংশের মহিমা কীর্তন এ কাব্যের মূল উদ্দেশ্য। তাই সতীর পীঠমালার বর্ণনার পাশাপাশি সমানভাবে জায়গা করে নেয় রাজসভা ও রাজপরিবারের বিস্তৃত বর্ণনা। হরগৌরীর দাম্পত্য কলহের পাশে সমানভাবে স্থান করে নেয় ভবানন্দকে নিয়ে তাঁর দুই স্ত্রীর দাম্পত্য চাপান উত্তর। কবি লেখেন, পদ্মমুখী যুবতী রইলা ওই মতো, সুয়াভাবে মজুমদার দুহে অভিলাষী। ভবানন্দের জন্মবৃত্তান্ত। তাই রাজসভার কাব্য অন্নদামঙ্গল আসলে ভবানন্দ মঙ্গল। কিন্তু রাজস্তুতিতে কেবল মন ভেজে মন ভরে না। রাজসভার মন ভরানোর জন্য চাই যুবতী দেহের কামনা চঞ্চল দেহ তরঙ্গ। ভারতচন্দ্রকেও সে ব্যবস্থা করতে হয়েছে। বুড়ো শিব আর মাতা অন্নপূর্ণাকে দিয়ে এই ব্যবস্থা হয় না। তাই ধার করা গল্পের নায়ক সুন্দরকে কাঞ্চি থেকে ডেকে এনে কামনার সিঁধ কেটে তাকে ঢুকিয়ে দিয়েছেন যুবতী বিদ্যার ঘরে। রচিত হয়েছে বিদ্যাসুন্দর পালা। রাজসভার কাব্যে শৃঙ্গার বিলাস সাধারণ বৈশিষ্ট্য হলেও ভারতচন্দ্রের কাব্যে তার আধিক্যতার কারণ মুসলমান শাসকদের কাছ থেকে পাওয়া কৃষ্ণনগরীয় রাজসভার মোগলাই বিলাস। রাজসভার কাব্য বলে অন্নদামঙ্গলের শৃঙ্গার বিলাসের পাশাপাশি আছে কৌতুক বিলাস। তাই দেবীর সঙ্গে ঈশ্বরী পাটনির কথোপকথনে আছে বিদগ্ধ হাসি। তেমনি বিবাহ সভায় শিবের বাগছালের কোমরবন্ধ রূপ সাপগুলিকে সরিয়ে দিয়ে কবি রাজসভায় যোগান দিয়েছেন কৌতুকের অট্টরোল, যুগোচিত ইতরতার মশলা মিশিয়ে। বাগছাল খসিল উলঙ্গ হইল হর, এওগণ বলে ওমা এই কেমন বর। শিব বিবাহ। কৌতুকবোধ লাগাম ছাড়া হয়ে শ্লীলতার সীমা ছাড়িয়েছে ঠিকই, কিন্তু কৃষ্ণচন্দ্রের রাজসভায় তা বাহবার হাততালি থেকে বঞ্চিত হয়েছিল বলে মনে হয় না। তাই প্রমথ চৌধুরী লেখেন, পরের মনোরঞ্জন করতে গেলে সরস্বতীর বড় পুত্র যে নটবিটের দলমুক্ত হয়ে পড়েন তার জাজ্জল্য প্রমাণ স্বয়ং ভারতচন্দ্র। সাহিত্যে খেলা। রাজসভার কবি মিলিত হলেই হবে না, তাকে পণ্ডিত হতে হয়। পীঠমালা বর্ণনার ব্যাস কাহিনীর অবতারণায় ভারতচন্দ্রের পুরাণ জ্ঞানের পরিচয় রয়েছে।
তেমনি ঈশ্বরী পাটনিকে দেবীর ছলনায় বা বিদ্যাসুন্দর বিচারে ভারতচন্দ্রের শব্দজ্ঞান আত্মপ্রকাশ করেছে। রাজসভার কাব্য বলেই অন্নদামঙ্গলের সর্বত্র রয়েছে আলংকারিক চাতুর্য, ছন্দের বিচিত্র হিল্লোল, আর তার সঙ্গে এপিগ্রামের চমক দেওয়া বাক্যবন্ধের সুক্তি মুক্তার পৃষ্ঠা 30 দীপ্তি। তাই নগর পুরিলে কি দেবালয় এড়ায়, কিংবা মাতঙ্গ পড়িলে দরে পতঙ্গ প্রহার করে প্রভৃতি উক্তির তীক্ষ্ণতা রাজসভার প্রশংসা অর্জন করেছে। রাজকণ্ঠের রত্নহার যেমন গাঁথা হয় উজ্জ্বল রত্নের সমাহারে, ভারতচন্দ্র তেমনি রাজ মনোরঞ্জনকারী বিষয়ের সুতোয় শব্দের পান্না, ছন্দের চুনি, অলঙ্কারের হীরক আর শুক্তির মুক্তা দিয়ে গেঁথেছেন অন্নদামঙ্গলের কাব্যত্রয়কে। রাজকণ্ঠে সেই মণিমালা থেকে ঠিকরে বেরিয়েছে বুদ্ধি ও পাণ্ডিত্যের আলো, বিলাসের আভা, কিন্তু মূল্যবান রত্নহারের চোখ ধাঁধানো দীপ্তির চমক থাকলেও তা নিষ্প্রাণ জড়। তাতে নেই পুষ্পমালার মন মাতানো সুবাস, প্রাণ ভরানো সতেজতা, চোখ জুড়োনো স্নিগ্ধতা। রত্নহার দোলে রাজসভায় রত্নখচিত সিংহাসনে বসা রাজার কণ্ঠে পুষ্পমালার স্থান প্রকৃতির সজল স্নিগ্ধতায় অধিষ্ঠিত কাব্য সরস্বতীর কণ্ঠে। রাজসভার কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য যথার্থই রাজকণ্ঠের মণিমালা, যেমন তার ঐশ্বর্য তেমনই তার নিষ্প্রাণতা, এ কথাই যেন স্পষ্ট ভাষায় ও ইঙ্গিতে বলতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। এই উক্তির মধ্যে রাজসভায় কবি ভারতচন্দ্রের অসাধারণ শিল্প প্রতিভা ও কাব্যিক সীমাবদ্ধতা দুই ব্যঞ্জিত হয়েছে। রাজসভার কাব্য অন্নদামঙ্গলের মূল্যায়নে রবীন্দ্রনাথের কথাই চরম সত্য। প্রশ্ন: ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে নূতন মঙ্গল বলার কারণ কি? উত্তর: ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যের অন্নপূর্ণা বন্দনা অংশে নিজের কাজের প্রকৃতি নির্দেশ করে বলেছেন, নূতন মঙ্গল আসে ভারত সরস ভাসে রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায়। অর্থাৎ ভারতচন্দ্রের কাব্য মঙ্গল কাব্য হলেও প্রকৃতিতে তা নূতন। অষ্টাদশ শতাব্দীর এক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পরিবর্তনের লগ্নে ভারতচন্দ্রের আবির্ভাব। তার একদিকে রয়েছে প্রায় 500 বছরের মঙ্গল কাব্যের সুবিপুল ঐতিহ্য, অন্যদিকে অনাগত এক ভবিষ্যতের পদধ্বনি। এই দুই বিপ্রতীপ চেতনা তাঁর সৃষ্টিশীল সত্তায় জারিত হয়ে এক অভিনব শিল্পরূপ লাভ করেছে অন্নদামঙ্গল কাব্যের মধ্যে। তাই ভারতচন্দ্রের কাব্যের বহিরঙ্গে আছে মঙ্গল কাব্যের রূপ ও আঙ্গিকের পুরনো পোশাক, কিন্তু তার অন্তরে রয়েছে পুরনোকে অতিক্রম করে নতুন হয়ে ওঠার তীব্র আকুতি। কাব্যের নতুনত্বের দিকগুলি পৃথক পৃথকভাবে সূত্রাকারে উল্লেখ করা যেতে পারে। কাহিনী ও বিষয়গত অভিনবত্ব। কাব্যের সূচনাতেই কবি জানান, কৃষ্ণচন্দ্র ভক্তি আসে ভারত সরস ভাসে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। পৃষ্ঠা 31। তাই এ কাব্য অন্নদামঙ্গল হলেও আসলে তা হয়ে উঠেছে কবির পৃষ্ঠপোষক রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের মঙ্গল গাথা। প্রথম খণ্ডের শেষে দেবী যখন ভবানন্দের গৃহে যাত্রা করলেন, তখন থেকেই তা ভবানন্দের তথা রাজ পরিবারের কাহিনী হয়ে উঠেছে। নতুন উপাখ্যান হিসেবে হরিহর, ব্যাসকাশী এবং পাটুনি উল্লেখযোগ্য। দ্বিতীয় খণ্ডে বিদ্যাসুন্দর পালা মঙ্গল কাব্যের নব সংযোজন। আসলে পুরনো মঙ্গল কাব্য দিয়ে একালের রাজসভার পরিতৃপ্তি সাধন সম্ভব নয় বুঝেই কবি বিদ্যাসুন্দরের ছদ্ম ভক্তি মণ্ডিত কামকেলির কাহিনী জুড়ে দিয়েছেন। এর ফলে একদিকে রুগ্নপ্রায় মঙ্গল কাব্যর অপমৃত্যু ঘটেছে, অন্যদিকে তা এক মৃত্যুর দ্বার উত্তীর্ণ নবতর জীবনের সন্ধান দিয়েছে। তাই প্রমথ চৌধুরী বলেন, there is a unique book, the Vidya Sundara of Bharatchandra, unique both in its merits and its faults, which marks the birth of the secular in our literature, unquote, the story of Bengal.
তৃতীয় খণ্ড মানসিংহতে মঙ্গল গাথার মধ্যে ইতিহাস কাহিনীর সংযোজন এক অভিনব ব্যাপার। পুরনো মঙ্গল কাব্যগুলিতে ইতিহাসের চিত্র ও চরিত্রের স্পর্শ ছিল না, ধর্মমঙ্গলে থাকলেও উল্লেখযোগ্য নয়। তাই দেবতাকে উপলক্ষ করে রচিত এই জীবন রসের মানব গাথা ভারতচন্দ্রের এক অভিনব কীর্তি। এই নতুন হাওয়ায় পাল তুলে অন্নদামঙ্গল নূতন মঙ্গলের দাবিদার। দেবী কল্পনার অভিনবত্ব। ভারতচন্দ্রের অন্নদাচণ্ডী দেবীরই পরিবর্তিত রূপ। অষ্টাদশ শতকের নিরন্ন বাংলার উপাস্য দেবী হিসাবেই অন্নদা মূর্তি পরিকল্পিত। তার পরিকল্পনার পেছনে রয়েছে যুগ সংকট, দেশকালের পরিবর্তনকে আত্মীকরণ করা কবিমন, প্রথানুগত্যতা নয়। চণ্ডীমঙ্গলে চণ্ডীর চোখ ধাঁধানো দিব্য বিভা দেখে কালকেতু মূর্ছিত হয়েছিলেন। এখন তিনি সাদামাটা শাঁখা শাড়ির অন্তরালে দিব্য ভাবকে লুকিয়ে রেখেছেন। অন্নপূর্ণা অভিশাপ দিয়ে মর্তে পাঠালে দেখা যায় এই অভিশাপ হয়েছে কাব্যের প্রয়োজনে। তাই তিনি ভীতত্রস্ত ভক্তের দেবতা নন, ইনি রাজসিক দেবী পরিকল্পনার পরিবর্তন, নতুনত্বের বার্তাবাহী। চরিত্র পরিকল্পনার অভিনবত্ব। ভারতচন্দ্রের কবি মানস ভক্তিসাগরে ভেসে যায়নি, তাই অন্নদা চরিত্রে যেমন দেবত্বের প্রখরতা নেই, শিব চরিত্র তেমনি মাটির কাছাকাছি মানুষে পরিণত। ভক্তশ্রেষ্ঠ নারদ যেমন কোন্দল পাকাতে ওস্তাদ, গ্রাম্য বৃদ্ধে পরিণত, মেনকাও তেমনি কলহপটীয়সী বঙ্গরমণীতে পর্যবসিত। ব্যাস ও মানব জীবনে ব্যর্থতার প্রতিধ্বনি শোনায়। স্বল্পরেখায় মুদ্রিত হলেও হরিহর, মাতা পদ্মিনী, ঈশ্বরী পাটনি যুগ মানুষেরই প্রতিনিধি। তাই তারা বলে, পৃষ্ঠা 32, প্রণমিয়া পাটনি কহিছে জোড়ো হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা। দেবমাহাত্ম্যের কাব্যে ভবানন্দ, মানসিংহ, প্রতাপাদিত্যর মতো ঐতিহাসিক চরিত্রের উপস্থাপনা সংক্ষিপ্ত হলেও অভিনব। তাই চরিত্র পরিকল্পনার দিক দিয়ে নূতন মঙ্গল বলা যায়। কাব্যভণিতার অভিনবত্ব। প্রথা কথিত মঙ্গল কাব্যের ভণিতায় লক্ষ্য করা যায় উদ্দিষ্ট দেবদেবীর প্রতি আনুগত্য, কিন্তু ভারতচন্দ্রের কাব্যভণিতায় দেখা যায় এই আনুগত্য বর্ষিত হয়েছে অন্নদাতার প্রতি, দেবী অন্নদার প্রতি নয়। গ্রন্থোৎপত্তির কারণ হিসেবে কেবল দেবীর স্বপ্নাদেশ নয়, তার সঙ্গে কৃষ্ণচন্দ্রের আদেশও শিরোধার্য ছিল। তাই কবি লেখেন, আজ্ঞা দিল কৃষ্ণচন্দ্র ধরণী ঈশ্বর, রচিল ভারতচন্দ্র রায় গুণাকর। ব্যাসের ভিক্ষা বারণ। এ যেন দেবতা স্থানে মানবের ভাগ্য নিয়ন্ত্রণ রূপে মানবের স্বীকৃতির সূচনা। মঙ্গল কাব্য ধারায় এই রীতি অভিনবত্বের বার্তাবাহী। হাস্যরসের অভিনবত্ব। মঙ্গল কাব্যের স্থূল গতানুগতিক হাস্যরসের স্থানে ভারতচন্দ্রের হাস্যরস শৈল্পিক উৎকর্ষে মার্জিত ভঙ্গিতে সম্পূর্ণ অভিনব। কোথাও কোথাও ইঙ্গিতপূর্ণ অশ্লীলতা সত্ত্বেও এই হাস্যরসে রয়েছে শৈল্পিক বৈদগ্ধ্যের ছোঁয়া। বিবাহ সভায় শিবকে নিয়ে তিনি অনাবিল কৌতুকে মেতেছেন, ব্যাসের সাম্প্রদায়িকতাকে ব্যঙ্গের করাঘাত করেছেন, গৌরীর আক্ষেপের অন্তরালে বেদনাধারার প্রবাহ ঘটিয়েছেন, আবার ঈশ্বরী পাটনির কাছে দেবীর অন্নদার পরিচয় দানের মধ্যে বাক বৈদগ্ধ্যের পরিচয়ও দিয়েছেন। মঙ্গল কাব্যের গতানুগতিকতার মধ্যে হাস্যরসের বৈচিত্র্য অভিনব। কাব্যগীতির অভিনবত্ব। ভারতচন্দ্র রাজসভার কবি। গ্রাম্য মেঠো সুরের পরিবর্তে রাজসভার বিলাস, ঐশ্বর্য, কৌলিন্য অন্নদামঙ্গল কাব্যের ভাষা, ছন্দ ও অলঙ্কারের রন্ধ্রে রন্ধ্রে লক্ষণীয়। প্রচলিত পয়া ত্রিপদী ছন্দের পরিবর্তে প্রয়োজন অনুযায়ী বাংলা ও সংস্কৃত ছন্দের বহু বিচিত্র প্রয়োগ তাঁর কাব্যকে নূতনত্ব দান করেছে। অন্নদামঙ্গলের গানগুলি অনুভবের গভীরতায় আধুনিক লিরিকের ছোঁয়া দান করেছে। সব মিলিয়ে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল পুরাতন ঐতিহ্যের অন্ধকার ভেদ করে এক নবযুগের অরুণোদয়ের আভাস দিয়েছে। সেকালেরই প্রাচীন ও নবীনের সঙ্গমস্থলে স্থাপিত ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে পুরাতন মঙ্গল কাব্যের সঙ্গে একই বন্ধনীতে স্থান দেওয়া যায় না।
তা বাস্তবিকই নূতন মঙ্গল। পরবর্তী পৃষ্ঠা 33।